এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৭৬ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৭.৬ বলা হয়েছে ১০ এবং ১০০ দ্বারা ভাগ। আজকে আমরা শিখব দশমিক ভগ্নাংশকে কিভাবে আমরা ১০ দ্বারা এবং ১০০ দ্বারা খুব সহজে ভাগ করতে পারি। যেমন দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে ১ নম্বরে বলা হয়েছে হিসাব করি। দেখো, এখানে কিন্তু আমরা দুটি অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এবং এই দুটি অঙ্কের সমাধান আমরা কিন্তু একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দুটি অঙ্কের সমাধানে আমাদেরকে করে দেখানো হয়েছে। আমরা ১ নম্বর অঙ্কে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ২৪.৩ ভাগ ১০, অর্থাৎ এই ২৪.৩কে আমাদের ১০ দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি এটির সমাধান একটু নিচে লক্ষ্য করি, এখানে যেহেতু ১০ দ্বারা ভাগ করতে বলা হয়েছে যার কারণে কিন্তু আমরা শুরুতে লিখেছি ১০, এবং যেহেতু ২৪.৩কে ভাগ করার কথা বলা হয়েছে যার কারণে এটিকে কিন্তু আমরা মাঝে লিখেছি, তাই না? আমরা লিখলাম ২৪.৩। এখন এই পাশে যে শূন্যটি আমরা দেখতে পাচ্ছি, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই শূন্যটি আমরা কোথা থেকে পেলাম। তাহলে এটি আমরা কিভাবে পেলাম এই বিষয়টি তোমরা আরও ভালো বুঝতে পারবে যখন আমরা এটির সমাধান করব, অর্থাৎ এটি যখন আমি তোমাদেরকে বোঝাবো তখন তোমরা বুঝতে পারবে যে এই শূন্যটা আমরা কোথা থেকে পেলাম। আচ্ছা দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি ১০, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের আগে রয়েছে ২৪। আমরা জানি দশমিকের আগের সংখ্যাকে শুরুতে কিন্তু ভাগ করার চেষ্টা করতে হয়, তাই না? আচ্ছা, দশমিকের আগে যেহেতু রয়েছে ২৪, এই ২৪কে আমরা শুরুতে ১০ দ্বারা ভাগ করব। আমরা ১০ দ্বারা ২৪কে কয়বার ভাগ করতে পারি? আমরা জানি ১০ একে ১০, ১০ দুগুণ ২০, অর্থাৎ ১০-এর সঙ্গে যদি আমরা ২কে গুণ করি তাহলে হয়ে যাবে ১০ দুগুণ ২০। আবার ১০-এর সঙ্গে যদি আমরা ৩কে গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে ৩ ১০ ৩০, অর্থাৎ এই ২৪-এর চেয়ে কিন্তু বড় হয়ে যাবে। আমরা জানি ২৪-এর চেয়ে বড় হলে হবে না, তাই না? আচ্ছা, যেহেতু ১০-এর সঙ্গে ৩কে গুণ করলে ২৪-এর চেয়ে বড় হয়ে যায় যার কারণে আমরা ১০-এর সঙ্গে ২কে গুণ করব। আমরা যেহেতু ২ দ্বারা গুণ করবো যার কারণে উপরে দেখো আমরা লিখেছি ২, কারণ আমরা কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে উপরে হচ্ছে আমরা কি করব, ভাগফলটাকে লিখবো, তাই না? অর্থাৎ উত্তরটাকে লিখবো। আচ্ছা, 10-এর সঙ্গে 2কে যেহেতু আমরা গুণ করেছি যার কারণে আমরা উপরে লিখে দেবো 2, এবং 10 এবং 2 গুণ করে আমরা পাচ্ছি 10 দুগুণ 20। এই 20কে কিন্তু আমরা লিখে দিলাম 24-এর নিচে। এবার এই 24 থেকে যদি আমরা নিচের 20কে বিয়োগ করে দিই, দেখো আমরা উপরে দেখতে পাচ্ছি 4, নিচে দেখতে পাচ্ছি 0। 4 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 4ই থেকে যায়, আমরা লিখে দিলাম 4। 2 থেকে 2 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, তাই না? আমরা জানি শুরুতে কখনো 0 লিখতে হয় না, যার কারণে এখানে কিন্তু আমরা কিছুই লিখবো না। আচ্ছা, তাহলে এবারে দেখো, আমরা এই পাশে 4 পর্যন্ত যেহেতু আমরা কাজ করেছি, তাই না? এবারে আমরা পাশে দেখতে পাচ্ছি একটি দশমিক রয়েছে। এই দশমিকটাকে যদি আমরা একটা ব্যবস্থা না করি তাহলে কিন্তু আমরা এই পাশে যে 3 রয়েছে 3-এর কাছে কিন্তু আমরা যেতে পারবো না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবারে কি করব, এই দশমিকটাকে উত্তরে নিয়ে যাব। উত্তরের ঘরে আমরা এই 2 যেহেতু আগে লিখেছিলাম, এই 2-এর পাশে দশমিকটাকে আমরা নিয়ে যাব। ঠিক আছে, আমরা দেখো এখানে একটি দশমিক দেখতে পাচ্ছি, এই দশমিকটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবারে কিন্তু আমরা এই 3-এর কাছে যেতে পারবো, তাই না? আচ্ছা, এবারে আমরা কি করবো, এই 3কে সরাসরি নিচে নামিয়ে আনবো। আচ্ছা, 3কে যখন নিচে নামিয়ে নিয়ে আসলাম তখন হয়ে গেল 43। দেখো, 4 এবং 3 মিলে হয়ে গেল 43। এবার দেখো তো 10-এর সঙ্গে কতকে গুণ করে আমরা 43-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পাই? আমরা জানি 10-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি তাহলে হয়ে যায় 4 10 40। এটি কিন্তু 43-এর সবচেয়ে কাছের সংখ্যা, তাই না? আচ্ছা, যার কারণে আমরা উপরে অর্থাৎ এই উত্তরের ঘরে আমরা লিখে দেবো হচ্ছে 4, এবং 4 10-এ যেহেতু 40 পাই, এই 40কে লিখে দেবো আমরা নিচে। এবার দেখো, এই 43 থেকে যদি নিচের 40কে আমরা বিয়োগ করে দিই, 3 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 3ই থেকে যায়, আমরা লিখে দিলাম 3। এবারে এইখানে 4 থেকে নিচের 4 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনো 0 লিখতে হয় না, যার কারণে এখানে কিছুই আমরা লিখবো না। এবার আমরা কিন্তু এখানে পাচ্ছি শুধুমাত্র 3, তাই না? আমাদের এইখানে কিন্তু 3-এর পর আর কিছু ছিল না, তাই না? দেখো, এইখানে কিন্তু 3-এর পর আর কিছু ছিল না। এখন আমরা জানি যে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কিন্তু কখনো এইখানে এসে কোনো অবশিষ্ট রাখা যায় না। ঠিক আছে, এই 3কে যদি আমরা ভাগ না করি, 3কে যদি এইভাবে করে আমরা রেখে দিই তাহলে কিন্তু এই 3টা অবশিষ্ট থেকে যায়। কিন্তু ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা কখনোই কিন্তু ভগ্নাংশের ভাগ বলতে কি বোঝায়, দশমিক ভগ্নাংশ যেটা, ঠিক আছে, দশমিক ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা কখনোই এই নিচে কোনো অবশিষ্ট সংখ্যা রাখতে পারবো না। ঠিক আছে, নিচে আমাদের শূন্য বানাতে হবে যেভাবেই হোক। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এখানে আমরা শুধুমাত্র 3 পাচ্ছি, এখন এই 3কে ভাগ করতে গেলে আমাদের কি করতে হবে, আগে এই 10-এর চেয়ে বড় বানাতে হবে, তাই না? 10-এর চেয়ে বড় না বানালে কিন্তু 3কে আমরা ভাগ করতে পারবো না। এখন কিভাবে করে বড় বানাতে পারি, আমরা এই জন্য এই 3-এর পাশে একটি শূন্য আমরা এখানে বসিয়ে দিতে পারি। ঠিক আছে, দেখো, আমরা সবসময় মনে রাখবো যখন এইখানে একটি দশমিক থাকবে, ঠিক আছে, এই দশমিকের একদম শেষে, এই শেষে যদি আমরা অনেকগুলো শূন্যও নেই, আমাদের যতগুলো খুশি ততগুলো শূন্যও যদি নেই তাতেও কোনো সমস্যা নেই, কারণ দশমিকের শেষে যদি কোনো শূন্য থাকে
এই শূন্যগুলোর কোনো দাম থাকে না। ঠিক আছে, আমরা এখানে একটি শূন্য কেন, এখানে যদি আমরা 4টি 5টি শূন্যও নেই তারপরেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাদের এই ভাগটাকে সমাধান করার জন্য আমাদের একটি শূন্য এখন এই জন্য নিতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা কী করলাম, এইখানে আমরা এই শূন্যটাকে বসিয়ে দিলাম। এবার এই শূন্যটাকে সরাসরি আমরা নিচে অর্থাৎ এই 3-এর পাশে নামিয়ে নিয়ে আসলাম। তাহলে 3 এবং 0 মিলে এবারে হয়ে গেল 30। এবারে কিন্তু আমরা 10 দ্বারা 30কে ভাগ করতে পারবো, তাই না? আমরা যদি লক্ষ্য করি, দেখো 10-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 30 পাই? আমরা জানি 10 একে 10, 10 দুগুণ 20, 3 10-এ 30। 10-এর সঙ্গে 3কে গুণ করে কিন্তু আমরা পাই 30, যার কারণে আমরা এই উত্তরের ঘরে লিখে দিলাম 3, এবং 3 10-এ যেহেতু 30 হয় আমরা নিচে লিখে দিলাম 30। এবার এই 30 থেকে নিচের 30কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমি তোমাদেরকে বলেছি যে এই দশমিক ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কিন্তু আমাদের নিচে একবারে শূন্য বানাতে হবে। আমাদের এখানে অন্য শূন্য ছাড়া অন্য কোনো ভাগশেষ কিন্তু রাখা যাবে না, তাই না? তাহলে দেখো এখানে আমরা উত্তর পাচ্ছি কত, 2.43। এটা হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলে তোমরা খুবই সহজেই বিষয়টি বুঝতে পেরেছো। এবার একই রকমভাবে যদি আমরা 2 নম্বর অঙ্কটি দেখি, দেখো 2 নম্বরে বলা হয়েছে 24.3 ভাগ 100। আমরা এর আগেও কিন্তু 24.3কেই ভাগ করেছিলাম, তাই না? তখন ভাগ করেছিলাম 10 দ্বারা। এবারও কিন্তু আমরা 24.3কেই ভাগ করব, কিন্তু এবারে ভাগ করব কত দ্বারা, 100 দ্বারা ভাগ করব। আচ্ছা, যেহেতু 100 দ্বারা ভাগ করবো যার কারণে আমরা শুরুতে লিখেছি 100 এবং আমরা মাঝে লিখেছি 24.3। আচ্ছা, এই শূন্যগুলো কীভাবে পেলাম, এটি কিন্তু আমরা আবারও যখন এই নিচে যাব, নিচে যখন বুঝতে বুঝতে যাব তখন আমরা পেয়ে যাব, বা মানে বুঝতে পারবো যে এই শূন্য দুটি আমরা কীভাবে করে পেলাম। আচ্ছা, এবারে দেখো আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগের সংখ্যাকে একটু যদি আমরা ভাগ করার চেষ্টা করি, দেখো দশমিকের আগে রয়েছে 24। এই 24কে কি আমরা 100 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না, কারণ 24 কিন্তু 100-র চেয়ে ছোট। আমরা জানি ভাগ করতে গেলে কিন্তু এই সংখ্যাটিকে 100-র চেয়ে বড় হতে হবে, তাই না? আচ্ছা, 24কে যেহেতু ভাগ করতে পারবো না, যার কারণে আমরা কি করব, আমরা এই পাশ থেকে 3কে নিব। এই 24-এর সাথে আমরা কাকে নিব, 3কে নিব। এখন এই 3কে যদি নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো এই মাঝে কিন্তু একটি দশমিক রয়েছে, এই দশমিকটাকে কিন্তু আগে সরাতে হবে, তাই না? আমরা এই জন্য কী করবো, দশমিকটাকে উত্তরের ঘরে নিয়ে যাব। এখন আমরা জানি দশমিক লিখতে গেলে আগে কিন্তু একটি শূন্য দিয়ে তারপরে দশমিক লিখতে হয়। আচ্ছা, যার কারণে আমরা কী করলাম, একটি শূন্য দিয়ে এখানে এই দশমিকটাকে আমরা নিয়ে আসলাম। এখন কিন্তু এখানে দশমিক আমরা ধরবো না। আচ্ছা, দশমিকটাকে আমরা যেহেতু উত্তরের ঘরে নিয়ে গিয়েছি, যার কারণে কিন্তু এই 3কে এখন এই 24-এর সঙ্গে আমরা নিতে পারবো। তাহলে 2 4 3 এই 3টি অঙ্ক মিলে হয়ে গেল কত, এই 3টি মিলে হয়ে গেল কিন্তু 243, তাই না? 243 হয়ে গেল। এবারে এই 243কে কিন্তু একসঙ্গে ভাগ করতে হবে আমাদের 100 দ্বারা, তাই না? আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি, দেখো 100-র সঙ্গে কতকে গুণ করলে আমরা 243-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পাবো? আমরা জানি 101-এ 100, 100 দুগুণ 200, 103-এ 300, অর্থাৎ 100-র সঙ্গে 3কে গুণ করলে কিন্তু 300 হয়ে যাবে, মানে 224-এর চেয়ে 243-এর চেয়ে কিন্তু বড় হয়ে যাবে। যার কারণে আমরা কি করব, আমরা 3 দ্বারা গুণ করবো না, আমরা গুণ করবো হচ্ছে 2 দ্বারা, কারণ 2-এর সঙ্গে 100-কে গুণ করলে হয় 2 100 200। আচ্ছা, যার কারণে আমরা কী করবো, দেখো এইখানে উত্তরে লিখে দেবো হচ্ছে 2। 100-র সঙ্গে যেহেতু 2কে আমরা গুণ করেছি, 2কে গুণ করে পাচ্ছি হচ্ছে কত, পাচ্ছি হচ্ছে 100 দুগুণ 200। আমরা এই নিচে লিখে দিলাম 200। এবারে এই উপরের 243 থেকে যদি আমরা নিচের 200-কে বিয়োগ করে দিই, দেখো 3 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 3, লিখে দিলাম 3। 4 থেকে 0 গেলে আমাদের আবারও 4 থেকে যায়, আমরা লিখে দিলাম 4। 2 থেকে 2 চলে গেলে কিন্তু কিছুই থাকে না, মানে শূন্য। আমরা জানি শুরুতে কখনো শূন্য লিখতে হয় না, যার কারণে আমরা কিছুই লিখবো না। এবারে দেখো আমরা এখানে পাচ্ছি কত, আমরা পাচ্ছি 43। 4 এবং 3 মিলে হয় 43, তাই না? এবার এই 43কে কি আমরা 100 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না কিন্তু, কারণ 43 কিন্তু 100-র চেয়ে অনেক ছোট। এখন আমাদের কি করতে হবে, আমরা জানি যে দশমিক ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো অবশিষ্ট রাখা যায় না, তাই না? 43কে কিন্তু আমাদের যেভাবেই হোক ভাগ করতে হবে। তাহলে এই জন্য আমাদের কী করতে হবে, আগে আমাদের এই 43কে বড় বানাতে হবে। এখন আমরা কীভাবে করে বড় বানাতে পারি, আমরা জানি এইখানে যে ভাজ্য রয়েছে, ভাজ্যর ঘরে যদি দশমিক থাকে তাহলে আমরা কিন্তু শেষে গিয়ে যে কয়টি শূন্য আমাদের মন চায় আমরা কিন্তু সেই কয়টি শূন্য এখানে নিতে পারবো, তাই না? আচ্ছা, যেহেতু আমাদের এই 43কে এবারে বড় বানাতে হবে, যার কারণে আমাদের কী করতে হবে, একটি শূন্য এখানে নিতে হবে। আমরা এখানে প্রথম যে শূন্যটি, এই শূন্যটিকে নিলাম, আমরা এই শূন্যটিকে নিলাম, ঠিক আছে? এই শূন্যটি নিয়ে এই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে আনলাম। তাহলে দেখো এই 43-এর সঙ্গে শূন্যটাকে যখন আমরা একসাথে আনলাম তখন কিন্তু মোট হয়ে গেল 430। এবারে কিন্তু 100-র চেয়ে বড় হয়ে গেল। তাহলে 100-র সঙ্গে এবারে কতকে গুণ করলে আমরা 430-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি? আমরা 100-র সঙ্গে যদি এবারে 400-কে গুণ করি তাহলে হয় 401-এ 400, তাই না?
দেখো, যার কারণে আমরা এই যে উত্তরের ঘরে লিখে দিলাম 4 এবং 4 100 মিলে হয় 400, আমরা নিচে লিখে দিলাম 400। এবার এই 430 থেকে নিচের 400কে বিয়োগ করলে কত থাকে দেখি। 0 থেকে 0 চলে গেলে থাকে 0, লিখে দিলাম 0। 3 থেকে 0 চলে গেলে থাকে 3, আমরা লিখে দিলাম 3। 4 থেকে 4 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা কিন্তু এইখানে শুরুতে সেই শূন্যটা লিখবো না, তাই না? কারণ আমরা জানি শুরুতে কখনো শূন্য লিখতে হয় না। তাহলে আমরা এখানে পাচ্ছি 3 এবং 0, এই 3 এবং 0 মিলে হয় 30। এবারে এই 30কেও কিন্তু আবার আমরা 100 দ্বারা ভাগ করতে পারবো না। এবারে আমাদের কি করতে হবে, একই রকমভাবে এই 30কে আমাদের আগে বড় বানাতে হবে, তাই না? আমরা এই 30কে কীভাবে করে বড় বানাবো, আমরা এখানে আরও একটি শূন্য নেব। আমাদের এখানে যে কয়টি শূন্য মানে নেওয়ার প্রয়োজন হবে আমরা সেই কয়টি শূন্যই কিন্তু নিতে পারবো, ঠিক আছে? এতে কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এখানে আরও একটি শূন্য নিলাম, এবারে নিলাম এই শূন্যটিকে এবার সরাসরি নিচে আমরা নামিয়ে আনলাম। এখন দেখো, এই 3 0 0 মিলে হয়ে গেল কিন্তু 300। এবারে দেখো তো 100 সঙ্গে কতকে গুণ করলে আমরা 300 পাই? আমরা জানি 100 সঙ্গে 3কে গুণ করলে হয় 3 100 300, যার কারণে আমরা এই উত্তরের ঘরে লিখে দিলাম 3 এবং 100 এবং 3কে গুণ করে যেহেতু আমরা পাই 3 100 300, আমরা এই নিচে লিখে দিলাম 300। এবারে দেখো, উপরে 300 থেকে নিচের 300কে যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমাদের কিন্তু এবারে ভাগটা মিলে গেছে, তাই না? আমরা উত্তর পাচ্ছি 0.243, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আচ্ছা দেখো, একই সংখ্যাকেই কিন্তু আমরা ভাগ করেছি, কিন্তু যখন আমরা 10 দ্বারা ভাগ করলাম তখন পাচ্ছি হচ্ছে 2.43, এবং যখন আমরা একই সংখ্যাকেই 100 দ্বারা ভাগ করেছি তখন আমরা উত্তর পেয়েছি 0.243। আচ্ছা, এবারে যদি আমরা একটু পাশে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। এই মেয়ে শিশুটি কি বলেছে? সে বলেছে যখন 10 এবং 100 দ্বারা ভাগ করা হয় তখন ভাজকে যত সংখ্যক শূন্য থাকে দশমিক বিন্দু তত ঘর বামে সরে যায়। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে যে যখন আমরা 10 দ্বারা এবং 100 দ্বারা ভাগ করব তখন আমরা কি দেখব? আমরা দেখব যে ভাজকে কতটি শূন্য রয়েছে। এই ভাজকে যে কয়টি শূন্য থাকবে দশমিক বিন্দু বামে তত ঘর সরে যাবে। আচ্ছা দেখো, এটিকে যদি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, যেমন আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি কি, দেখো প্রথম যে 1 নম্বর অঙ্কটি, এখানে আমরা ভাজক দেখতে পাচ্ছি কত? ভাজক আমরা দেখতে পাচ্ছি 10, তাই না? অর্থাৎ যাকে দ্বারা ভাগ করা হয়, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। যেহেতু আমরা 10 দ্বারা এখানে ভাগ করেছি যার কারণে 10 হচ্ছে ভাজক। এই ভাজকে কতটি শূন্য রয়েছে? আমরা দেখতে পাচ্ছি 10-এ কিন্তু শূন্য রয়েছে একটি, তাই না? তাহলে যে কয়টি শূন্য থাকবে এইখানে, অর্থাৎ এই দশমিক বিন্দু কিন্তু তত ঘর বায়ে চলে যাবে, ঠিক আছে? যেমন দেখো, এইখানে কিন্তু আমরা দশমিক দেখতে পাচ্ছি, তাই না? এইখানে যেহেতু একটি শূন্য রয়েছে যার কারণে এই দশমিক বিন্দু কিন্তু একটি ঘর বামে চলে যাবে। একটি ঘর বামে মানে কি? এই 4 এবং 2 এর মাঝে কিন্তু চলে আসবে, তাই না? আচ্ছা দেখো, আমরা যখন এটিকে সমাধান করলাম 10 দ্বারা যখন ভাগ করলাম তখন কিন্তু দেখো, আমরা এইখানে আগে ছিল এই 3-এর আগে দশমিক, এখন কিন্তু 4-এর আগে দশমিকটা চলে গেল, তার মানে এক ঘর আগে কিন্তু দশমিক চলে গেল। এই বিষয়টি আমাদের বোঝানো হয়েছে, অর্থাৎ যে কয়টি শূন্য থাকবে এই দশমিক বিন্দু তত ঘর বায়ে চলে যাবে। যেমন এখানে দেখো, আমরা 2 নম্বরে কিন্তু 100 দ্বারা ভাগ করেছিলাম, 100-এর মধ্যে শূন্য রয়েছে কতটি? একটি, দুইটি, তার মানে এবার এই দশমিক বিন্দু কিন্তু 2 ঘর সামনে চলে যাবে, অর্থাৎ 2 ঘর বায়ে চলে যাবে। যেমন দেখো, আমরা এইখানে যখন 100 দ্বারা ভাগ করলাম আগে কিন্তু 3-এর আগে দশমিক ছিল, কিন্তু এখন আমরা দশমিক দেখতে পাচ্ছি কত? এই যে 2 এর আগে কিন্তু দশমিক দেখতে পাচ্ছি। যেমন দেখো, এখানে আগে 3-এর আগে দশমিক ছিল, এখন এই যেহেতু 100-তে আমরা 2টি শূন্য দেখতে পাচ্ছি, তার মানে 2 ঘর যদি সামনে যায়, দেখো এই 4 হচ্ছে 1 ঘর, এটা হচ্ছে 2 ঘর, এই 2 ঘর সামনে যদি দশমিক চলে যায় তাহলে কিন্তু এই 2 এর আগে দশমিকটা চলে আসে, তাই না? তাহলে আমরা পাচ্ছি কিন্তু 0.243, অর্থাৎ আমরা এটি দ্বারা বুঝতে পারি যে এই ভাজকে যতগুলো শূন্য থাকবে দশমিক বিন্দু তত ঘর বায়ে সরে যাবে, ঠিক আছে? আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো বন্ধুরা, আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 24.3কে 1000 দ্বারা ভাগ করলে দশমিকের অবস্থান কিভাবে পরিবর্তন হয় তা শ্রেণীতে আলোচনা করি। আচ্ছা, আমরা কিন্তু এই 24.3কেই শুরুতে হচ্ছে 10 দ্বারা ভাগ করেছি, তারপর আমরা 100 দ্বারা ভাগ করেছি। এবার আমাদের বলা হয়েছে এই 24.3কে 1000 দ্বারা ভাগ করলে দশমিকের অবস্থান কিভাবে পরিবর্তন হয় তা আলোচনা করি। আচ্ছা, আমরা কিন্তু একটু আগেই শিখেছি, তাই না, যে যেহেতু আমরা 1000 দ্বারা ভাগ করব তাহলে 1000-এ কতগুলো শূন্য রয়েছে? 1000-এ শূন্য রয়েছে একটি, দুইটি, তিনটি। যেহেতু 3টি শূন্য রয়েছে তার মানে দশমিক বিন্দু কিন্তু 3 ঘর আগে, অর্থাৎ 3 ঘর বামে কিন্তু চলে যাবে, তাই না? যেমন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24.3 রয়েছে, তাই না?
তাহলে এখানে 1000 যেহেতু শূন্য রয়েছে 3টি, যার কারণে এই দশমিক কিন্তু 3 ঘর বামে চলে যাবে। আচ্ছা 3 ঘর মানে কি, এই হচ্ছে 1 ঘর, এই হচ্ছে 2 ঘর, এরপর এই 2 ঘরের আগে কিন্তু আমরা আর কোনো সংখ্যা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে কিন্তু আমরা আরও একটি শূন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে, যে কয়টি ঘর আমাদের বানানো দরকার আমরা কিন্তু শূন্য ব্যবহার করে সেই কয়টি ঘরকে বানাতে পারি। তাহলে হলো 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এই 3 ঘর আগে যদি দশমিক চলে যায় তাহলে এই দশমিকটা কিন্তু হবে এইখানে। ঠিক আছে, এবং আমরা জানি দশমিকের আগে কিন্তু একটি শূন্য থাকে, তাই না, অর্থাৎ একটি শূন্য দিয়ে কিন্তু দশমিকটাকে আমাদের লিখতে হয়। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা লিখব 0.0243। এই দশমিকটা কিন্তু এখন আর এইখানে নেই। ঠিক আছে, তাহলে এটি হবে কি আমাদের উত্তর। যখন আমরা এটিকে 1000 দ্বারা ভাগ করব তখন আমরা কিন্তু এটি উত্তর পাবো। তোমরা আলাদা জায়গাতে চাইলেও কিন্তু এটি পরীক্ষা করে দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দ্বারা ভাগ করো। আমরা এই নিচে কিন্তু কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা প্রথমে 10 দ্বারা ভাগ করব, তারপরে 100 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে চলো আমরা এখান থেকে যদি এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমাদের এখানে 1 নম্বরে বলা হয়েছে 2.8, অর্থাৎ 2.8কে আমরা শুরুতে 10 দ্বারা ভাগ করব এবং তারপরে কিন্তু আমরা 100 দ্বারা ভাগ করব। তাহলে আমরা শুরুতে যদি 10 দ্বারা ভাগ করি, দেখো আমরা শুরুতে যদি 10 দ্বারা ভাগ করি, আমরা শুরুতে লিখবো হচ্ছে 10 এবং মাঝে কিন্তু রাখবো হচ্ছে 2.8, তাই না। এবার যদি আমরা ভাগ করি, আমরা ভাগফলটাকে চাইলে উপরেও লিখতে পারি, আবার পাশেও কিন্তু চাইলে লিখতে পারি। আচ্ছা দেখো আমরা জানি যে দশমিকের আগের সংখ্যাকে প্রথমে আমাদের ভাগ করার চেষ্টা করতে হয়। আমরা দশমিকের আগে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 2, এই 2কে কিন্তু আমরা 10 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই 2 এর সঙ্গে কিন্তু 8কে নিতে পারি, তাই না। এই 2 এবং 8 অর্থাৎ এই দুটি মিলে কিন্তু আমরা একটি সংখ্যা বানিয়ে এই দুটিকে একসঙ্গে ভাগ করতে পারি, কিন্তু এই দুটির মাঝে কিন্তু একটি দশমিক রয়েছে। এই জন্য আমরা কি করতে পারি, দেখো আচ্ছা আমরা যদি উত্তরটিকে উপরেই লিখি, যেহেতু এই দশমিকটাকে আগে আমাদের সরাতে হবে, যার কারণে এই দশমিকটাকে আমরা আগে কি করব, উত্তরের ঘরে নিয়ে যাব। তাহলে আমরা জানি দশমিকটাকে লিখতে গেলে কিন্তু একটু শূন্য দিয়ে তারপরে দশমিক লিখতে হয়, তাই না। যেহেতু উপরে আর কোনো সংখ্যা নেই, যদি কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু সেই সংখ্যার পাশে আমরা সরাসরি দশমিক বসাতে পারতাম, কিন্তু এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই যার কারণে একটি শূন্য দিয়ে তারপরে আমরা এই দশমিকটাকে এখানে নিয়ে আসলাম। এবারে দেখো এখানে 2 এবং 8 মিলে হয়ে গেল 28, তাই না। এবারে 28কে কিন্তু আমরা 10 দ্বারা ভাগ করতে পারবো। আমরা জানি যে 10-এর সঙ্গে কতকে গুণ করলে 28-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। আমরা জানি 10 একে 10, 10 দুগুণ 20, 3 10-এ 30, অর্থাৎ 10-এর সঙ্গে যদি 3কে আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 3 10-এ 30। 30 হলে কিন্তু 28-এর চেয়ে বড় হয়ে যাবে, যার কারণে আমরা কিন্তু 3কে নিতে পারবো না, কারণ আমরা জানি 28-এর চেয়ে বড় হলে কিন্তু হবে না। আচ্ছা তাহলে 10-এর সঙ্গে 3কে গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, তার মানে আমরা 2কে গুণ করব, তাই না। আমরা জানি 10 দুগুণ 20। এবারে যদি এই উপরের 28 থেকে নিচের 20কে আমরা বিয়োগ করি, দেখো 8 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 8, লিখে দিলাম 8। 2 থেকে 2 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। আমরা এখানে পাচ্ছি কিন্তু শুধুমাত্র 8, এবং আমরা জানি যে দশমিক ভগ্নাংশের যে ভাগ, এখানে কিন্তু কখনোই শেষে অবশিষ্ট কোনো সংখ্যা রাখা যায় না, তাই না। আমাদের কিন্তু 0 বানাতে হয়। আচ্ছা যেহেতু এখানে আমরা 8 পাচ্ছি, 8কেও কিন্তু আমাদের ভাগ করতে হবে। 8কে কি আমরা 10 দ্বারা ভাগ করতে পারবো না কিন্তু, কারণ 8 ছোট। এখন এই 8কে আমাদের কি করতে হবে, বড় বানাতে হবে, এই 10-এর চেয়ে বড় বানাতে হবে। আমরা কিভাবে করে বড় বানাতে পারি, আমরা জানি যে ভাজ্যর ঘরে যদি একটি দশমিক থাকে তাহলে এই দশমিকের পরে আমরা কিন্তু এখানে শেষে গিয়ে যে কয়টি ইচ্ছে আমাদের সেই কয়টি শূন্য কিন্তু আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারি, তাই না। আচ্ছা যেহেতু 8কে আমাদের বড় বানাতে হবে, যার কারণে একটি শূন্য আমরা এখানে ব্যবহার করব। দেখো এখানে একটি শূন্য দিয়ে এই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। তাহলে 8 এবং এই শূন্য একসাথে মিলে হয়ে গেল 80। এবারে কিন্তু আমরা 10 দ্বারা 80কে ভাগ করতে পারবো, তাই না। আচ্ছা 10 দ্বারা 80কে ভাগ করলে কয়বার ভাগ যায়, আমরা জানি 8 10-এ 80, অর্থাৎ 10-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 8 10-এ 80। এবার উপরের রাশি থেকে নিচের রাশিকে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা যেহেতু নিচে 0 পেয়ে গেছি, যার কারণে আমরা বুঝতে পারি আমাদের ভাগ করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি কত, উত্তর পাচ্ছি 0.28। আমরা এই একটি উত্তর পাচ্ছি। এবং একই রকমভাবে আমরা যেমন দেখো 2.8কে 10 দ্বারা ভাগ করেছি, এবার এই 2.8কে কিন্তু আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। আমরা যদি 100 দ্বারা ভাগ করি, দেখো আমরা শুরুতে লিখবো হচ্ছে 100, এবং মাঝে কিন্তু আমরা সেই এই যে 2.8 রয়েছে, 2.8কে কিন্তু আমরা রেখে দিব। এবারে যদি আমরা 100 দ্বারা 2.8কে ভাগ করার চেষ্টা করি, দেখো আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 2। এই 2কে কি আমরা 100 দ্বারা প্রথমে ভাগ করতে পারবো, আমরা কিন্তু পারবো না, কারণ 2 অনেক ছোট, তাই না। এখন আমাদের কি করতে হবে, এই 2 এর সঙ্গে আমরা পাশে যেহেতু 8 রয়েছে, এই 8কে একসাথে ভাগ করা যায় কিনা সেটি আমরা দেখব। তবে এই 2 এর সঙ্গে 8কে নিতে গেলে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাঝখানে একটি দশমিক রয়েছে, এই দশমিকটাকে আগে কিন্তু আমাদের সরাতে হবে, তাই না। তাহলে এই দশমিকটাকে
আমরা কোথায় পাঠাতে পারি, দশমিকটাকে কিন্তু আমরা উত্তরের ঘরে পাঠাতে পারি। তাহলে দেখো আমরা এখানে যেহেতু কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, যার কারণে একটি শূন্য দিয়ে তারপর আমরা এই দশমিকটাকে এখানে নিয়ে যাব। আচ্ছা, কারণ আমরা জানি দশমিকটাকে লিখতে গেলে কিন্তু আমাদের একটি সংখ্যা এখানে দরকার, তাই না? কিন্তু যেহেতু কোনো সংখ্যা নেই, যার কারণে একটি শূন্য আমরা বসিয়ে দশমিকটাকে এখানে নিয়ে নিলাম। এবারে দেখো 2 এর সঙ্গে এবারে আমরা 8কে 1 সঙ্গে ভাগ করব। তাহলে 2 এবং 8 মিলে হয়ে গেল 28। এখন দেখো তো 28কে আমরা 100 দ্বারা ভাগ করতে পারি কিনা? এবারেও কিন্তু ভাগ করতে পারি না, কারণ 28 কিন্তু অনেক ছোট, 100-র চেয়ে অনেক ছোট। তাহলে এবারে আমরা কি করব বন্ধুরা? আমাদের কিন্তু টেনশনের কোনো কারণ নেই, কারণ আমরা জানি যে এই যে ভাজ্য, এই ভাজ্যর ঘরে যদি কোনো দশমিক থাকে, দশমিকের পরে আমরা কিন্তু এইখানে যতগুলো খুশি ততগুলো শূন্য কিন্তু আমরা এখানে নিতে পারি, তাই না? আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু আমরা এখানে শূন্য নিতে পারি। আচ্ছা, যেহেতু আমাদের এই 28কে আমরা ভাগ করতে পারছি না, যার কারণে এটিকে আমাদের আরও বড় বানাতে হবে। এই জন্য আমরা কী করবো, এখানে আরও একটি শূন্য আমরা নিব। আচ্ছা, যেহেতু এইখানে আমরা একটি শূন্য নিলাম, এই জন্য আমরা কী করব, এই যে উত্তরের ঘর, উত্তরের ঘরেও আমরা একটি শূন্য এখানে দিয়ে দেব। ঠিক আছে? এবারে দেখো এখানে কিন্তু এই শূন্যটা মিলে হয়ে গেল কত, 280, তাই না? এই 2, 8, 0 এই তিনটে মিলে হয়ে গেল 280। এবারে কিন্তু আমরা 100 দ্বারা 280কে ভাগ করতে পারবো। আমরা যদি 100-র সঙ্গে একটু গুণ করে দেখি, 100-র সঙ্গে 1কে গুণ করলে হয় 100, 1-এ 100, 100-র সঙ্গে 2কে গুণ করলে হয় 2, 100, 200, এবং 100-র সঙ্গে 3কে গুণ করলে হয় 3, 100, 300। আচ্ছা, 100-র সঙ্গে 3কে গুণ করলে কিন্তু 300 হয়ে যাবে, মানে 280-র চেয়ে বড় হয়ে যাবে। কিন্তু আমরা জানি 280-র চেয়ে বড় হলে কিন্তু হবে না। আচ্ছা, 3 দ্বারা গুণ করলে যেহেতু 280-র চেয়ে বড় হয়ে যায়, যার কারণে আমরা গুণ করবো কত দ্বারা, 2 দ্বারা। 2 দ্বারা 100-কে গুণ করলে হয় 2, 100, 200। আমরা লিখে দিলাম 200। এবারে 280 থেকে নিচের 200-কে যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা 0 থেকে 0 চলে গেলে জানি থাকে হচ্ছে 0, লিখে দিলাম 0। 8 থেকে 0 চলে গেলে আমাদের 8ই থেকে যায়, আমরা লিখে দিলাম 8। এবারে 2 থেকে 2 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, যার কারণে এখানে আমরা কিছুই লিখবো না। তখন আমরা এখানে পাচ্ছি 80। তাহলে এই 80কে কি আমরা 100 দ্বারা ভাগ করতে পারবো? এবারে কিন্তু ভাগ করতে পারবো না, কারণ 80 ছোট। এখন এই 80কেও কিন্তু আমাদের আরও বড় বানাতে হবে, তাই না? আমরা কি করব, ঠিক আগের মতো করে এইখানে আরও একটি শূন্য আমরা দেব, এবং এই শূন্যটি আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো, তাই না? আচ্ছা, তাহলে এই শূন্যটি যদি আমরা এখানে নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে মোট আমাদের এখানে হয়ে গেল 800। এবারে এখন কিন্তু আমরা 100-র সঙ্গে 100 দ্বারা কিন্তু আমরা এবারে 800-কে ভাগ করতে পারবো, তাই না? কারণ আমরা জানি 100-র সঙ্গে 8কে গুণ করলে হয় 8, 100, 800। আমরা এখানে লিখে দিলাম 800। এখন দেখো আমরা যদি এই উপরের 800 থেকে নিচের 800-কে বিয়োগ করি, তাহলে কত থাকে? 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 8 থেকে 8 চলে গেলে কিন্তু থাকে 0। তার মানে এখানে কিন্তু আমরা শুধুমাত্র 0 পাচ্ছি। তার মানে আমাদের এই উত্তরটিও কিন্তু বের করা হয়ে গেল। আমরা এখানে উত্তর পাচ্ছি 0.028। তাহলে দেখো একই সংখ্যাকে যখন আমরা 10 দ্বারা ভাগ করলাম, তখন আমরা পাচ্ছি হচ্ছে 0.028, এবং যখন আমরা সেই একই সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলাম, তখন আমরা পাচ্ছি 0.028। ঠিক আছে? তাহলে আমরা উত্তর দিয়ে কিন্তু লিখতে পারি, আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে কিন্তু এই দুটিকেই লিখতে পারি। আমরা লিখতে পারি 0.28 এবং আরেকটি কি পাচ্ছি আমরা পাচ্ছি 0.028। আশা করি সকলে তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমাদের 1-এর 2 নম্বরে বলা হয়েছে 4, অর্থাৎ এই 4কে আমাদের এবারে 10 দ্বারা ভাগ করতে হবে এবং 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি করব, শুরুতে যদি 10 দ্বারা ভাগ করি, আমরা শুরুতে লিখবো হচ্ছে 10, এবং মাঝে কিন্তু আমরা রাখবো 4। এবারে দেখো আমরা এই ভাগটিকে কীভাবে করে করতে পারি? আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার পাশে কিন্তু একটি দশমিক থাকে। এই দেখো এখানে যে 4 আমরা দেখতে পাচ্ছি, 4 কি একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কিন্তু এর আগেও শিখেছি যে একটি পূর্ণ সংখ্যার পাশে কিন্তু সবসময় একটি দশমিক থাকে। এটি দেয়া থাকলেও দশমিক রয়েছে, এবং যদি দেয়া না থাকে তাও আমরা ধরে নিব যে এই পাশে একটি দশমিক রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই দশমিকের কথা কেন বলেছি? কারণ এই 4টাকে কিন্তু আমরা 10 দ্বারা ভাগ করতে পারবো না। এই 4কে কিন্তু আমাদের আরও বড় বানাতে হবে, তাই না? এখন বড় বানাতে গেলে যেহেতু আমাদের এখানে শূন্য বানানো দরকার, শূন্য নেওয়া দরকার। এখন আমরা জানি দশমিক না থাকলে কিন্তু এখানে শূন্য নেওয়া যায় না, তাই না? আচ্ছা, এই জন্য কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে কোনো পূর্ণ সংখ্যার পাশেই কিন্তু একটি দশমিক থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে 4 রয়েছে, 4কে কিন্তু আমরা 10 দ্বারা ভাগ করতে পারবো না। এই জন্য আমরা এটিকে কীভাবে করে বড় বানাবো? এই পাশে যে দশমিক রয়েছে, দশমিকটাকে আগে আমরা উপরে অর্থাৎ উত্তরের ঘরে নিয়ে যাব, তাই না? তাহলে আমরা এখানে যেহেতু কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, যার কারণে একটি শূন্য দিয়ে তারপরে কিন্তু আমরা এখানে একটি দশমিক বসিয়ে দেবো, তাই না? আচ্ছা, এই দশমিকটাকে এখানে আমরা নিয়ে নিলাম। এখন কিন্তু চাইলে আমরা একটি শূন্য এখানে নিতে পারবো, তাই না? দশমিকের পর আমরা জানি যে কয়টি শূন্য আমাদের দরকার আমরা কিন্তু চাইলে এখানে নিতে পারি।
আচ্ছা, এবারে দেখো 4 এবং 0 মিলে হয়ে গেল কিন্তু 40। তাহলে এই 40কে কি আমরা এবারে 10 দ্বারা ভাগ করতে পারবো না? এবারে কিন্তু 10 দ্বারা খুব সহজেই ভাগ করতে পারবো। আমরা জানি 4 একে আমরা জানি 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40। অর্থাৎ এই 10-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি তাহলে হয়ে যায় 4 10 40। এবারে উপরে 40 থেকে নিচে 40কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা উত্তর পাচ্ছি কত? 0.4। এটা হচ্ছে আমাদের উত্তর। এবারে একই রকমভাবে 4কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, দেখো আমরা শুরুতে লিখবো হচ্ছে 100 এবং মাঝখানে কিন্তু আমরা এই 4কে লিখে দেব। এবার যদি ভাগ করি, দেখো আমরা জানি কি 4 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, তার মানে ওর পাশে একটি দশমিক রয়েছে, আমরা লিখে দিলাম 4 দশমিক। এখন এই 4কে কি আমরা 100 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না কিন্তু, কারণ 4 কিন্তু অনেক ছোট একটি সংখ্যা, তাই না? আচ্ছা, এই জন্য আমরা কি করব? এই জন্য কিন্তু আমরা এই দশমিকটাকে উপরে অর্থাৎ উত্তরের ঘরে নিয়ে যাব প্রথমে, তাই না? উত্তরের ঘরে নিয়ে তারপরে কিন্তু আমরা এখানে একটি শূন্য বসাবো। আচ্ছা, দশমিকটাকে যদি আমরা উত্তরের ঘরে নেই তাহলে আমরা কি করব? শুরুতে একটি শূন্য দিয়ে তারপরে কিন্তু আমরা একটি দশমিক এখানে বসিয়ে দেবো, তাই না? এই দশমিকটাকে এখানে আমরা নিয়ে নিলাম। এখন এইখানে কিন্তু আমরা চাইলে প্রথমে একটি শূন্য নিতে পারবো, তাই না? আমরা যদি এখানে শূন্য নিই তাহলে 4 এবং 0 মিলে হয়ে গেল কিন্তু 40। এখন এই 40কে কি আমরা 100 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না কিন্তু। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই 40কে কিন্তু আরও বড় বানাতে হবে। আচ্ছা, আমরা প্রথমে কিন্তু একটি শূন্য আমরা নিতে পারবো, তাই না? এরপরে যদি আমরা আরও একটি শূন্য একই সঙ্গেই নিতে চাই, দেখো এই শূন্যকে নেওয়ার পরে কিন্তু আমরা এটিকে কোনো কাজ করতে পারিনি। এখন কিন্তু আমাদের আরও একটি শূন্য এখানে নিতে হবে, তাই না? তাহলে যখন আমরা পরপর 2টি শূন্য নিতে চাবো তখন কিন্তু আমাদের এইখানে একটি শূন্য দিয়ে এইখানেও একটি শূন্যকে কিন্তু আমাদের বসিয়ে দিতে হবে, ঠিক আছে? যদি আমাদের এখন আরও একটি শূন্য নিতে হয়, পরপর যদি নিতে হয়, তাহলে এইখানে একটি শূন্য দিয়ে এই উত্তরেও কিন্তু আমাদের সেই একই শূন্য দিতে হবে, ঠিক আছে? আর যদি একটি শূন্য নেওয়ার পর আমরা এটিকে কাজ করতে পারি, হ্যাঁ, এটিকে যদি আমরা ভাগ করতে পারি তখন কিন্তু উপরে আর আমাদের শূন্য নিতে হবে না। দেখো, যেহেতু প্রথম শূন্যটিকে আমরা এখানে নেওয়ার পরে এই 40কে আমরা 100 দ্বারা ভাগ করতে পারিনি, যার কারণে কিন্তু আমাদের আরও একটি শূন্যকে এখানে দরকার হয়েছে, তাই না? যেহেতু পরপর 2টি শূন্য আমরা এখানে নিয়েছি, যার কারণে এই শূন্য এখানে দিয়ে এর পরিবর্তে আবার এইখানেও আমরা একটি শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে মোট এই 3টি অঙ্ক মিলে হয়ে গেল 400। এই 400কে কিন্তু এখন আমরা 100 দ্বারা ভাগ করতে পারবো। আমরা জানি যে 100 সঙ্গে 1কে গুণ করলে হয় 100 একে 100, 100 দুগুণ 200, 3 100 300, 4 100 400। অর্থাৎ 100 সঙ্গে 4কে গুণ করলে হয় 4 100 400। আমরা এখানে লিখে দিলাম 400। এবার উপরে 400 থেকে নিচের 400কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা উত্তর পাচ্ছি 0.04। তাহলে এখানে আমরা 10 দিয়ে ভাগ করে একরকম উত্তর পাচ্ছি, 100 দ্বারা ভাগ করে কিন্তু আর একরকম উত্তর পাচ্ছি। আমরা এই দুটিকেই কিন্তু উত্তরের জায়গাতে লিখে দেবো, তাই না? আমরা লিখে দেবো হচ্ছে 0.4 এবং এখানে আমরা পাচ্ছি 0.04। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে আবারও যদি আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে 1 এবং 2 এই দুটি অঙ্কের সমাধান করেছি, তাই না? এখানে বাকি রইল কিন্তু আরও একটি অঙ্ক। তাহলে এই অঙ্কটিকেও তোমরা একই রকমভাবে সমাধান করবে। তোমরা প্রথমে এই সংখ্যাটিকে 10 দ্বারা ভাগ করবে, তারপরে এই সংখ্যাটিকে কিন্তু আবার তোমরা 100 দ্বারা ভাগ করবে, ঠিক আছে? তোমরা যদি এটিকে ভাগ করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না পারো তাহলে সেটিও তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে এই অঙ্কটিও ভাগ করে দেখানোর জন্য। এবারে যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে 36.4 সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। আমাদেরকে বলা হয়েছে এই যে 36.4 এই সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। অর্থাৎ এই সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ করলে এই সংখ্যাটি পাবো এবং এই সংখ্যাটি পাবো। তাহলে এটিকে আমরা কিভাবে করে ভাগ করতে পারি? আমরা দেখো এটিকে আরও সুন্দরভাবে বোঝার জন্য যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এখানে এই দশমিক ভগ্নাংশের জায়গায় আমরা যদি মনে মনে ধরে নিই যে এখানে রয়েছে 10, আমাদের মনে মনে এখানে আমরা যদি ধরে নিই যে এখানে রয়েছে 10, এখানে বলা হয়েছে 10কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। এবং আমরা ধরে নিই যে এইখানে 1-এর পরিবর্তে রয়েছে 2, ঠিক আছে? তাহলে 10কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 2 পাওয়া যাবে, এটিকে আমরা কীভাবে করে ভাগ করতে পারি, মানে আমরা কীভাবে করে এটির উত্তর বের করতে পারি? আমরা যদি এই 2 দ্বারা 10কে ভাগ করি তাহলেই তো আমরা পেয়ে যাবো যে 5 দুগুণ 10। অর্থাৎ 10কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা 2 পাবো, তাই না? তাহলে এই একই রকম পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে সমাধান করব। তাহলে আমরা কি করতে পারি? যেহেতু আমাদের বলা হয়েছে 36.4কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 0.364 পাওয়া যাবে, তাহলে আমরা কি করব? আমরা এই 0.364 দ্বারা 36.4কে শুরুতে ভাগ করব, ঠিক আছে? 1 নম্বরে ভাগ করব। তাহলে চলো আমরা এটিকে যদি একটু ভাগ করার চেষ্টা করি। আমাদের প্রশ্নে যেহেতু 1 নম্বরে বলা হয়েছে 0.364, তাহলে আমরা এই সংখ্যা দ্বারা কিন্তু 36.4কে আমরা শুরুতে ভাগ করবো, তাই না? আমরা প্রথমে লিখবো হচ্ছে 0.364
এবং আমরা মাঝখানে লিখব কি, মাঝখানে কিন্তু আমরা লিখব 36.4, এই সংখ্যাটাকে কিন্তু আমরা মাঝখানে লিখব, তাই না? আচ্ছা, এবার যদি আমরা ভাগ করি, আচ্ছা দেখো আমরা উপরে নিচে ভাগটাকে করি, হ্যাঁ আমরা উপরে যদি উত্তরটিকে লিখি, দেখো আমরা জানি যে দশমিক ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে এই যে ভাজক, এই ভাজকের ঘরে কখনোই দশমিক রাখা যায় না। তাহলে এই যে দশমিক রয়েছে, এই দশমিকটাকে আমরা এবারে কী করব, এই দশমিকটাকে একদম ডান পাশে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? অর্থাৎ একবার ডান পাশে রয়েছে কি 4, এই 4-এর ডান পাশে কিন্তু আমরা এখানে নিয়ে আসবো। যখন এই দশমিকটাকে এইখানে আমরা নিয়ে আসবো তখন কিন্তু এটি একটি পূর্ণ সংখ্যা হয়ে যাবে, কারণ আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার শেষে কিন্তু একটি দশমিক থাকে, তাই না? তাহলে দেখো এটিকে যদি আমরা একটু পূর্ণ সংখ্যা বানাই, এই দশমিকটাকে যদি আমরা এইখানে নিয়ে আসি, তাহলে এবার আমাদের লক্ষ্য করতে হবে যে এই দশমিকটা কয় সংখ্যাকে টপকে এই ডান পাশে চলে আসলো। যেমন দেখো 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, এই 3 সংখ্যাকে টপকে কিন্তু ডান পাশে চলে আসলো, তাই না? তাহলে ও যদি 3 সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসে, দেখো আমরা এইখানে যদি নিয়ে আসি, তাহলে এই যে দশমিক রয়েছে এই দশমিকও 3 সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি ওর পাশে কিন্তু একটি মাত্র সংখ্যা রয়েছে, তাহলে আরও 2টি সংখ্যা দরকার, তাই না? 3টে সংখ্যা যেহেতু টপকাতে হবে, তার মানে আরও 2টি সংখ্যা দরকার। তাহলে এবার আমরা কি করব, এই 2টি সংখ্যা আমরা বানাবো কি দিয়ে, আমরা 0 দিয়ে 2টি সংখ্যা আরও বানাবো। আচ্ছা দেখো এখানে আমরা 2টি 0 দিয়ে দিলাম, তাহলে হলো কি, দেখো এখান থেকে যদি ও এই ডান পাশে চলে যায়, 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, এই 3 সংখ্যাকে টপকে ও কিন্তু এইখানে চলে আসবে। তাহলে এবারে এই দশমিকটা কিন্তু এইখানে নেই, ঠিক আছে? তাহলে এইখানে আমরা মোট পাচ্ছি কত, আমরা পাচ্ছি এই দেখো এখানে যেহেতু শুরুতে একটি 0 রয়েছে, তাহলে এই শূন্যর কোনো দাম নাই আমরা জানি, কারণ শুরুতে 0 থাকলে সেটি কিন্তু কোনো দাম থাকে না। আচ্ছা এখানে আমরা মোট পাচ্ছি 364, তাই না? এবং এইখানে আমরা পাচ্ছি 36,400। তাহলে এবার আমরা এই 364কে যদি 64 দ্বারা যদি আমরা 36,400কে ভাগ করি, দেখো আমরা দেখবো যে 364-র সঙ্গে কতকে গুণ করলে 36,400-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি, তাই না? আচ্ছা দেখো আমাদের এখানে রয়েছে যেহেতু 3টি অঙ্ক, 1টি অঙ্ক, 2টি অঙ্ক, 3টি অঙ্ক রয়েছে, যার কারণে আমরা শুরুতে কী করবো, প্রথম যে 3টি অঙ্ক রয়েছে সেই 3টি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। এখানে প্রথম 3টি অঙ্ক রয়েছে 364, তাই না? এবং এইখানেও প্রথম 3টি অঙ্ক রয়েছে 364, দেখো এইখানেও কিন্তু 364 রয়েছে। তাহলে 364-র সঙ্গে কতকে গুণ করলে আমরা 364 পাবো, আমরা কিন্তু 1কে গুণ করলেই 364 পাবো, কারণ এই দুটি সংখ্যাই কিন্তু একই, তাই না? তাহলে 364 1-এ 364। আচ্ছা এর সঙ্গে 1কে গুণ করলে যেহেতু আমরা 364 পাই, যার কারণে উত্তরে গিয়ে কিন্তু আমরা লিখে দিলাম 1। দেখো 364 1-এ 364। এবার এই উপরের এই 364 থেকে নিচের 364কে যদি আমরা বিয়োগ করি, 4 থেকে 4 চলে গেলে থাকে 0, 6 থেকে 6 চলে গেলে থাকে 0, 3 থেকে 3 চলে গেলে থাকে 0। এবারে দেখো আমরা এবারে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আরও 2টি 0 বাকি রয়ে গেছে, তাই না? এখন এই 2টি 0কে আমরা কী করতে পারি, এই 2টি 0কে কিন্তু আমরা সরাসরি উত্তরের জায়গাতে লিখে দিতে পারি, অথবা আমরা এই 0টিকে যদি আমরা নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা কি করতে পারি, ওর সঙ্গে যদি 0কে গুণ করি, তাহলে কিন্তু আমরা এখানে যেহেতু মোট আমরা সবগুলো 0 পাবো, তার মানে এই 364-র সঙ্গে কতকে গুণ করলে 0 হবে, আমরা জানি 364-র সঙ্গে যদি আমরা 0কে গুণ করি, তাহলে 364 0 গুণে 0 হবে, কারণ 0-এর সঙ্গে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু 0ই হবে। আচ্ছা এত কিছু আমাদের দরকার নেই, আমরা যেহেতু দেখতে পাচ্ছি এইখানে আরও 2টি 0 বাকি রয়েছে, যার কারণে এই 2টি 0কে কিন্তু আমরা উত্তরের ঘরে লিখে দেব, তাই না? তাহলে এখানে মোট আমাদের হয়ে গেল কত, মোট কিন্তু হয়ে গেল 100। তাহলে এই 100 দ্বারা আমরা কি বুঝতে পারি, এই 100 দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে 36.4-কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো 0.364, এই সংখ্যাটি কিন্তু পাবো। তাহলে উত্তর হচ্ছে কি আমাদের 100। আমরা 1 নম্বরে উত্তর দিয়ে কি লিখব, আমরা 1 নম্বরে উত্তর দিয়ে লিখব হচ্ছে 100। এই দেখো এই 100টাকে কিন্তু আমরা লিখে দেব। এবারে একই রকমভাবে যদি আমরা 2 নম্বর অঙ্কটিকে সমাধান করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নম্বরে বলা হয়েছে 3.64, অর্থাৎ আমাদের কি বোঝানো হয়েছে, আমাদের বলা হয়েছে যে 36.4-কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 3.64 আমরা পাবো, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি, আমরা এই 3.64 দ্বারা আমরা ভাগ করবো হচ্ছে 36.4-কে। তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে 3.64 এবং আমরা কি করব, মাঝে লিখবো হচ্ছে 36.4। এবারে দেখো যদি আমরা ভাগ করি, আমরা জানি যে এই দশমিকের ভাগের ক্ষেত্রে ভাজকের ঘরে কখনোই দশমিক রাখা যায় না, তাই না? এই দশমিকটাকে আমরা কী করবো, একবারে শেষে নিয়ে আসবো। তাহলে এও যদি একদম শেষে চলে আসে, তাহলে কতটি সংখ্যাকে টপকে শেষে চলে আসবে, দেখো 1 সংখ্যা, 2 সংখ্যা, এই 2 সংখ্যাকে টপকে কিন্তু এই শেষে চলে আসবে। আচ্ছা তাহলে ও যদি শেষে চলে যায়, তাহলে
এই যে দশমিকটা রয়েছে ও কিন্তু দুই সংখ্যাকে টপকে ডান পাশে চলে যাবে, তাই না? অর্থাৎ দেখো এখানে কিন্তু আমরা ওর পাশে দেখতে পাচ্ছি একটি সংখ্যা, তাহলে আরও একটি সংখ্যা কিন্তু ওর পাশে দরকার, তাই না? যার কারণে আমরা কী করতে পারি, এই সংখ্যাকে আমরা একটু শূন্য দ্বারা তৈরি করতে পারি। তাহলে দেখো এক সংখ্যা দুই সংখ্যা, এই দুই সংখ্যার পরে কিন্তু এই দশমিকটা চলে আসবে। তাহলে দশমিক যখন একবার ডান পাশে চলে আসলো তখন কিন্তু এইখানে একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল এবং এইখানেও কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 364 এবং এইখানে পাচ্ছি 3640। এখন আমরা এই 364কে সরি 364 দ্বারা যদি আমরা এই সংখ্যাটিকে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? দেখো এখানে যেহেতু তিনটে অঙ্ক রয়েছে যার কারণে আমরা প্রথম তিনটে অঙ্ককে যদি ভাগ করার চেষ্টা করি, দেখো প্রথম তিনটে অঙ্ক মিলে হয় 364, এখানে রয়েছে 364, এখানে রয়েছে 364। তাহলে 364-র সঙ্গে কতকে গুণ করলে আমরা 364 পাবো? আমরা কিন্তু এককে গুণ করলেই 364 পাবো, তাই না? কারণ দুইটি কিন্তু একই সংখ্যা, যার কারণে এখানে উপরে লিখে দেবো আমরা উত্তরের ঘরে 1 এবং 364 একে হয় হচ্ছে 364, আমরা নিচে লিখে দিলাম 364। এবারে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি, 4 থেকে 4 চলে গেলে থাকে 0, 6 থেকে 6 চলে গেলে থাকে 0, 3 থেকে 3 চলে গেলে থাকে 0। এবার দেখো আমাদের এখানে বাকি রইল কিন্তু আরও একটি শূন্য, যেহেতু একটি শূন্য বাকি রয়েছে যার কারণে এই শূন্যটাকে কিন্তু আমরা উত্তরের ঘরে লিখে দিতে পারি। আচ্ছা, তাহলে উত্তরের ঘরে শূন্য লিখে দিলে এখানে মোট আমরা পাচ্ছি কত? আমরা কিন্তু মোট পাচ্ছি 10। তাহলে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে 36.4কে 10 দ্বারা ভাগ করলে আমরা 3.64 পাবো। আমাদের উত্তর হচ্ছে কত? আমাদের উত্তর হচ্ছে কিন্তু 10। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 10। আশা করি সকলেই তোমরা এই অঙ্কগুলো খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার আবারও যদি আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা এখানে আরেকটু নিচে অর্থাৎ 3 নম্বরে লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে ভাগ করো। আমরা কিন্তু এখানে অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এখান থেকে যদি কিছু কিছু ভাগ অঙ্ক সমাধান করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এখানে 3-এর 1 নম্বরে বলা হয়েছে 2.45 ভাগ 10, অর্থাৎ এই 2.45কে আমাদের 10 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তাই না? যার কারণে আমরা কী করবো, 10কে শুরুতে লিখবো, আমরা শুরুতে লিখবো হচ্ছে 10 এবং আমরা মাঝখানে লিখবো কি, মাঝখানে লিখবো 2.45। আচ্ছা, এবার যদি আমরা ভাগটিকে করি, দেখো আমরা জানি দশমিকের আগের সংখ্যাকে আমাদের শুরুতে ভাগ করার চেষ্টা করতে হয়। দেখো দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 2, আমরা কি 2কে 10 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না, কারণ 2 কিন্তু ছোট, তাই না? তাহলে এই 2কে আমরা কি করতে পারি, আমরা 2-এর সাথে কিন্তু এই পাশে যে 4 রয়েছে 4কে কিন্তু নিতে পারি, কিন্তু 2-এর সঙ্গে 4কে নিতে গেলে মাঝখানে যেহেতু একটি দশমিক রয়েছে এই দশমিকটাকে আগে আমাদের সরাতে হবে। তাহলে দশমিকটাকে আমরা কি করতে পারি, দশমিকটাকে আমরা উত্তরের ঘরে নিয়ে যেতে পারি। আচ্ছা দেখো উত্তরে যেহেতু কিছুই নেই যার কারণে আমরা কি করবো, একটি শূন্য দিয়ে তারপরে কিন্তু আমরা দশমিকটাকে এখানে লিখতে পারি, কারণ আমরা শুধুমাত্র দশমিকটাকে কিন্তু লিখতে পারি না, তাই না? আমরা জানি একটি শূন্য দিয়ে তারপরে দশমিকটাকে লিখতে হয়। আচ্ছা, এবারে দশমিক যেহেতু আমরা এখানে নিয়ে নিয়েছি যার কারণে 2-এর সঙ্গে এবারে আমরা 4কেও সঙ্গে নিব। এখন 2 এবং 4 মিলে হয়ে গেল 24। এখন দেখো তো 24কে আমরা 10 দ্বারা ভাগ করতে পারি কিনা? আমরা কিন্তু 10 দ্বারা ভাগ করতে পারবো, কারণ আমরা জানি 10 একে 10, 10 দুগুণ হয় 20। আচ্ছা, আমরা নিচে লিখে দিলাম 20। এবারে এই 24 থেকে যদি 20কে বিয়োগ করি, 4 থেকে 0 চলে গেলে আমাদের 4ই থেকে যায়, লিখে দিলাম 4। 2 থেকে 2 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা কিন্তু জানি প্রথমে 0 কখনোই লিখতে হয় না। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 4। এবারে দেখো এখানে বাকি রইল 5, এই 5কে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। তাহলে 4 এবং 5 মিলে হয়ে গেল 45। এখন দেখো তো 10-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 45-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি? আমরা জানি 10-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4 10-এ 40, আবার 10-এর সঙ্গে 5কে গুণ করলে হতো 5 10-এ 50, তখন কিন্তু 45-এর চেয়ে বড় হয়ে যেত, তাই না? আমরা জানি এর চেয়ে বড় হলে কিন্তু হবে না। আচ্ছা, যার কারণে আমরা 4 10-এ 40 নিয়েছি। এখন এই 45 থেকে যদি নিচে 40কে বিয়োগ করি, 5 থেকে 0 চলে গেলে আমাদের 5ই থেকে যায়, লিখে দিলাম 5। 4 থেকে 4 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাহলে এখানে আমরা কিন্তু শুধুমাত্র 5 পাচ্ছি। এবারে কি করব, এই 5কে কি আমরা 10 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না কিন্তু। তাহলে এবারে আমাদের করণীয় কি? আমরা জানি যে এইখানে কিন্তু আমাদের ভাগশেষ 5 কখনোই রাখা যাবে না, তাই না? আমাদের কিন্তু শেষে গিয়ে 0 বানাতে হবে। তাহলে আমরা এবারে কি করবো, এই 5টাকে বড় বানাবো। আমরা 5কে কীভাবে করে বড় বানাতে পারি? আমরা জানি যে ভাজ্যে অর্থাৎ এই ভাজ্যর ঘরে যেহেতু দশমিক রয়েছে যার কারণে এই শেষে কিন্তু আমরা চাইলে 0 নিতে পারি, তাই না? আমাদের যে কয়টি মন চায় সেই কয়টি 0 কিন্তু আমরা এখানে চাইলে নিতে পারি। তাহলে আমরা কী করবো, এখানে একটু 0 নিয়ে এই 0টাকে সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে এই 0 যদি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে 5 এবং 0 মিলে হয়ে গেল 50। এখন এই 50কে কিন্তু আমরা 10 দ্বারা ভাগ করতে পারবো। আমরা জানি 10-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 10-এ 50।
এখন দেখো উপরে 50 থেকে নিচের 50কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা যেহেতু শূন্য পেয়ে গেছি তার মানে আমরা বুঝতে পারছি কি আমাদের উত্তর বের করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি কত? আমরা উত্তর কিন্তু পাচ্ছি 0.245। এটা হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব 0.245। আশা করি সকলে তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি একই রকমভাবে 3 নম্বর অঙ্কটিকে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 9/10, অর্থাৎ 9কে আমাদের 10 দ্বারা ভাগ করতে হবে। যার কারণে আমরা শুরুতে কিন্তু লিখবো হচ্ছে এই 10কে, তাই না? আমরা লিখবো হচ্ছে 10 এবং মাঝখানে আমরা লিখে দেবো 9। এখন দেখো যদি আমরা ভাগ করি, আমরা জানি এই 9 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে এই পূর্ণ সংখ্যার পাশে কিন্তু আমরা জানি একটি দশমিক থাকে। আচ্ছা, যার কারণে আমরা এখানে কিন্তু চাইলে একটি দশমিক লিখতে পারি। এবারে দেখো আমরা এই 9কে কি 10 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না, কারণ 9 কিন্তু ছোট, তাই না? 10-এর চেয়ে ছোট। এখন এই 9কে আগে আমাদের বড় বানাতে হবে। তাহলে বড় আমরা কিভাবে করে বানাতে পারি? আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার শেষে কিন্তু আমরা চাইলে একটি শূন্য, আমরা কিন্তু দশমিকের পরে একটি শূন্য কিন্তু নিতে পারি, তাই না? তবে এইখানে শূন্য নিতে গেলে এই যে দশমিক রয়েছে, দশমিকটাকে কিন্তু আগে আমাদের উপরে অর্থাৎ উত্তরের ঘরে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে দেখো এখানে উপরে যেহেতু কিছু নেই, তাহলে এই দশমিকটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা একটু শূন্য দিয়ে তারপরে কিন্তু এই দশমিকটাকে এখানে নিয়ে নিতে পারি। এখন আমরা কি করবো? যেহেতু দশমিকটাকে আমরা সরিয়ে ফেলেছি, এবারে চাইলে কিন্তু আমরা চাইলে এখানে একটি শূন্য নিতে পারবো। আমরা এখানে যদি একটি শূন্য নেই, 9 এবং শূন্য মিলে হয়ে গেল 90। এবারে দেখো তো 10-এর সঙ্গে কতকে গুণ করলে 90 হয়? আমরা জানি 10-এর সঙ্গে 9কে গুণ করলে হয় 9×10 = 90, তাই না? তাহলে আমরা এইখানে উপরের 90 থেকে নিচের 90কে যদি বিয়োগ করে দেই, আমাদের কিন্তু থাকে না কিছুই, অর্থাৎ আমরা কিন্তু শূন্য পাই। তার মানে আমরা উত্তর পাচ্ছি কত? এখানে যেহেতু নিচে শূন্য পেয়ে গেছি, তার মানে আমাদের অঙ্ক করা শেষ। আমরা উত্তর পাচ্ছি 0.9। আমরা উত্তর দিয়ে লিখে দেব 0.9। এরপর দেখো আমরা যদি এখান থেকে আরও কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে 3-এর 4 নম্বরে বলা হয়েছে 8.7 ভাগ 100। তাহলে এই 8.7কে কিন্তু আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে, তাই না? যার কারণে আমরা শুরুতে কী করবো? শুরুতে লিখবো কিন্তু আমরা 100। আচ্ছা, আমরা শুরুতে লিখবো হচ্ছে 100 এবং মাঝখানে আমরা লিখবো 8.7। এখন যদি আমরা ভাগ করি, দেখো আমরা জানি দশমিকের আগের সংখ্যাকে শুরুতে ভাগ করার চেষ্টা করতে হয়। আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 8। তাহলে 8কে কি আমরা 100 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না কিন্তু, কারণ 8 অনেক ছোট, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব? এই দশমিকটাকে আগে আমরা উপরে নিয়ে তারপরে 8-এর সঙ্গে 7কে আমরা একসঙ্গে ভাগ করব, তাই না? আচ্ছা, দশমিকটাকে যদি আমরা এই উত্তরের ঘরে নিয়ে যাই, দেখো এখানে কিন্তু কিছুই নেই। তাহলে দশমিক লিখতে গেলে একটি শূন্য দিয়ে তারপরে কিন্তু আমাদের দশমিক লিখতে হবে, তাই না? আমরা শূন্য দিয়ে একটি দশমিক লিখে দিলাম। এখন কিন্তু 8-এর সঙ্গে আমরা এই 7কে নিতে পারবো, অর্থাৎ 8 এবং 7 মিলে হয়ে গেল 87। এবার এই 87কে কি আমরা 100 দ্বারা ভাগ করতে পারবো? এবারেও কিন্তু ভাগ করতে পারবো না বন্ধুরা। তো যার কারণে আমরা কি করব? যেহেতু এই 87কে ভাগ করতে পারছি না, যার কারণে আমরা কি করব? দেখো এই দশমিকের পরে প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে ভাগ করতে হয়, ঠিক আছে? যেহেতু দশমিকের পরে আমরা 7কে নিয়েছি, 7কে নেওয়ার পরেও যেহেতু ভাগ করতে পারছি না, এই জন্য আমরা এখানে আরও একটি শূন্য দেবো। এইখানে আরও একটি শূন্য দিয়ে এইখানে আমরা আরও একটি শূন্য নিয়ে নেব, ঠিক আছে? এইখানে আমরা একটি শূন্য নিয়ে এইখানে একটু উত্তরেও শূন্য দিয়ে দিলাম। আচ্ছা, এবারে দেখো এখন কিন্তু হয়ে গেল 8, 7 এবং 0 এই তিনটে মিলে হয়ে গেল 870। এবারে এই 870কে কিন্তু আমরা ভাগ করতে পারবো, তাই না? আমরা জানি 100-র সঙ্গে যদি আমরা 8কে গুণ করি তাহলে হয়ে গেল 8 100 মিলে 800। আচ্ছা, আবার 100-র সঙ্গে যদি 9কে গুণ করতাম তাহলে হয়ে যেত 9 100 900। তখন কিন্তু 870-এর চেয়ে কিন্তু বড় হয়ে যেত, তাই না? যার কারণে আমরা 8 দ্বারা গুণ করেছি, 8 100 800। এবারে দেখো এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করলে কত থাকে? 0 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 0, 7 থেকে 0 চলে গেলে আমাদের 7 থেকে যায়, লিখে দিলাম 7। 8 থেকে 8 চলে গেলে আমাদের আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? এখানে পাচ্ছি কিন্তু 70, তাই না? আচ্ছা, এবারে আমরা কি করব? এই 70কে আবার চেষ্টা করবো 100 দ্বারা ভাগ করার জন্য, কিন্তু 100 দ্বারা কিন্তু 70কে ভাগ করতে পারবো না, কারণ 70 ছোট। তাহলে আমরা কি করবো? এবার একই রকমভাবে এই 70কে আবার আমরা বড় বানাবো। তাহলে আমরা কি করব? এখানে একটু শূন্য দিয়ে এই শূন্যটাকে আবার নিচেও আমরা নামিয়ে নিয়ে আসবো। তাহলে দেখো এই শূন্যকে যদি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে এখানে মোট হয়ে গেল 700। এবার দেখো 100-র সাথে কতকে গুণ করলে আমরা 700 পাই? আমরা জানি 100-র সাথে 7কে গুণ করলে হয় 7 100 700। আমরা এবার উপরের 700 থেকে নিচের 700কে যদি বিয়োগ করি তাহলে কিন্তু আর কিছুই থাকবে না, মানে শূন্য। যেহেতু এখানে শূন্য পেয়ে যাচ্ছে, তার মানে আমাদের কিন্তু উত্তর হয়ে গেছে, তাই না? আমরা উত্তর পাচ্ছি কত? 0.087। এটা হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 0.087। দেখো এবারে একই রকমভাবে যদি আমরা 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি,
5 নম্বরে আমাদের বলা হয়েছে 0.3 ভাগ 100, অর্থাৎ 0.3কে আমাদের এবারে 100 দ্বারা ভাগ করতে হবে, তাই না? যার কারণে এই 100কে কিন্তু আমরা শুরুতে লিখব, আমরা লিখলাম 100। এবারে আমরা যদি মাঝখানে যদি লিখি 0.3, এখন যদি আমরা ভাগ করি, দেখো আমরা জানি দশমিকের আগের সংখ্যাকে আগে দেখতে হয় ভাগ যায় কিনা। এখানে আগে রয়েছে শুধুমাত্র 0, এই 0কে কিন্তু 100 দ্বারা কখনোই ভাগ যাবে না, তাই না? কারণ 0 তো কিছুই না, মানে ও একবারেই ছোট। আচ্ছা, যার কারণে আমরা কি করব, এই 0-এর সঙ্গে পাশের সংখ্যাটিকে নিব। তবে পাশের সংখ্যাটিকে নিতে গেলে এই দশমিকটাকে কিন্তু আগে আমাদের সরাতে হবে, তাই না? এই দশমিকটাকে আমরা কি করব, উত্তরের জায়গাতে নিয়ে যাব। আমরা উত্তরে যেহেতু কিছু দেখতে পাচ্ছি না, যার কারণে একটি 0 দিয়ে তারপরে কিন্তু এই দশমিকটাকে আমরা এখানে নিয়ে আসব। আচ্ছা, এবারে এই 0 এবং 3 মিলে হয় কত? এই দুটি মিলে কিন্তু শুধুমাত্র 3ই হয়। তাহলে এই 3কে কি আমরা এবারে 100 দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু 3কেও 100 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? আমরা জানি দশমিকের পরের প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে ভাগ করতে হয়। তাহলে এই 3কে নেওয়ার পরেও কিন্তু আমরা 100 দ্বারা ভাগ করতে পারছি না, যার কারণে কী করবো, এই 3কে আমাদের আরও বড় বানাতে হবে। আচ্ছা, তাহলে এবারে আমরা কী করবো, এই 3কে বড় বানানোর জন্য এইখানেও আমরা একটি 0 দেবো, এইখানেও একটি 0 দেবো। কেন এইখানে দুই জায়গাতেই 0 দিলাম? কারণ হচ্ছে কি, আমরা এই দশমিকের পরে আমরা জানি প্রত্যেকটি সংখ্যাকে আলাদা আলাদাভাবে ভাগ করতে হয়। যেহেতু প্রথমে আমরা 3কে নিয়েছিলাম, 3কে ভাগ করতে পারিনি, যার কারণে আমরা কি করব, এরপরে যদি আমরা একটি 0 দিতে চাই তখন কিন্তু আমাদের উপরেও আরও একটি 0 দিতে হবে। আবার যদি এই 3কে ভাগ করতে পারতাম, যদি আমরা নিচে কোনো সংখ্যা পেতাম, তখন কিন্তু এখানে পরবর্তীতে এসে যদি আমাদের 0 প্রয়োজন হতো, তখন আমরা কিন্তু এখানে 0 দিতাম, কিন্তু এই উপরে আর 0 তখন আর আমাদের দেওয়ার প্রয়োজন হতো না। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো আমরা এখানে পাচ্ছি কত, 3 এবং 0, এই 3 এবং 0 মিলে হয়ে যাচ্ছে কিন্তু মোট মিলে 30। এখনও কিন্তু আমরা 100কে ভাগ করতে পারছি না, কারণ এখনও কিন্তু এই 30 কিন্তু ছোট, তাই না? এখন আমাদের আরও একটি 0 দরকার। যেহেতু আমরা এটিকেও ভাগ করতে পারছি না, যার কারণে কী করবো, আমরা এখানে আরও একটি 0 দিই, এইখানেও আরও একটি 0 দিব। ঠিক আছে? আচ্ছা, আমাদের এই প্রথম লাইনে যদি 0 দেওয়ার পরে দেখি যে আমরা এটিকে ভাগ করতে পারছি না, তখন কিন্তু দুটি জায়গাতেই আমাদের 0 দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি কত, এখানে মোট হয়ে গেল 300। এখন কিন্তু আমরা 300কে 100 দ্বারা ভাগ করতে পারবো। আমরা জানি 100-র সাথে 3কে গুণ করলে হয় 3 100 300। আচ্ছা, এবারে উপরে 300 থেকে নিচে 300কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা কিন্তু এখানে যেহেতু 0 পেয়ে যাচ্ছি, তার মানে আমরা বুঝতে পারি যে আমাদের ভাগ করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি কত? আমরা উত্তর পাচ্ছি 0.003। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো বন্ধুরা। এখানে 3 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো তোমরা এই একই রকম নিয়ম অনুসরণ করে সমাধান করবে। যদি সমাধান করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর না পারলেও সেটিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? আশা করি প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজ এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।